আজকের চ্যাপ্টার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটা ভীষণ ইম্পর্টেন্ট গল্প, যার নাম হচ্ছে দ্য বেট, রিটেন বাই অ্যান্টন চেকভ। এই গল্পের যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার অর্থাৎ মুখ্য চরিত্র, তিনি হচ্ছেন একজন ব্যাংকার, যিনি গল্পের শুরুতে তাকে আমরা ব্যাংকার নামেই দেখব। কিন্তু তিনি প্রথম দিকে একজন ব্যাংকার ছিলেন না। তিনি ছিলেন প্রচুর অর্থের অধিকারী। শেয়ার মার্কেটে জুয়াতে টাকা লাগিয়ে বেট ধরে তিনি প্রচুর অর্থ নষ্ট করেছেন এবং অবশেষে তাকে একটি ব্যাংকের মিডল একটা র্যাঙ্কে চাকরি করতে হচ্ছিল, যার মার্কেটে প্রচুর অর্থের ডেট ছিল এবং সম্পত্তির পরিমাণ অনেক কমে গেছিল। কিন্তু গল্পটা শুরু হচ্ছে যখন ব্যাংকার অনেক অর্থের অধিকারী ছিলেন। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট। সময়টা ছিল অটাম সিজনের অন্ধকারময় রাত্রিবেলা। আমরা প্রত্যেকটা লাইন, তার ওয়ার্ডের মিনিং পড়বো। ইভেন প্রতিটা লাইন থেকে যে এমসিকিউ গুলো হয় সেটা কিন্তু একবারে কমপ্লিট করব। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট। সময়টা ছিল অটাম সিজনের অন্ধকারময় এক রাত্রিবেলা। The old banker was walking up and down his study and remembering how 15 years before he had given a party one autumn evening. একজন বৃদ্ধ ব্যাংকার, he was walking up and down his study, তিনি তার স্টাডি রুমের মধ্যে পায়চারি করছিলেন এবং তার মনে পড়ছিল ঠিক সেই দিন থেকে 15 বছর আগে তিনি স্টাডি রুমে পায়চারি করতে করতে তার মনে পড়ছে সেই দিন থেকে প্রায় 15 বছর আগে এরকমই অটম সিজনের এক রাত্রিবেলা তিনি একটা পার্টি থ্রো করেছিলেন। দেখো নিচে ছবি আছে, বুঝতে সুবিধা হবে। তিনি একটা পার্টি থ্রো করেছিলেন 15 বছর আগে এরকমই একটা অটম সিজনের ইভিনিং এ। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার। বিভিন্ন, এখানে ক্লেভার বলতে চালাক মানুষ বোঝানো হয়নি, জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, এবং তারা বিভিন্ন ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করছিলেন। অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট। তারা যেমন অন্যান্য বিষয়ে আলোচনা করছিলেন, ঠিক তেমন ভাবেই তারা আলোচনা করছিলেন ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়ে। তাদের কাছে সব থেকে মুখ্য আলোচ্য বিষয় ছিল ক্যাপিটাল পানিশমেন্ট। না, এখন আমাদেরকে জানতে হবে ক্যাপিটাল পানিশমেন্ট কি। দেখো, ক্যাপিটাল পানিশমেন্টের অর্থ হচ্ছে কাউকে একবারে মৃত্যুদণ্ড দেওয়া, অর্থাৎ কাউকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া এবং সে একবারে মরে গেল। আরেকটা হয় লাইফ লং ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ আমৃত্যুকাল পর্যন্ত, যতদিন পর্যন্ত না মরছে তাকে জেলে বন্দি রাখা। রাইট? তো তাদের আলোচ্য বিষয় ছিল ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ মৃত্যুদণ্ড। The majority of the guests, among whom were many journalists and intellectual men, disapproved of the death penalty. যে সকল গেস্টরা সেই পার্টিতে উপস্থিত ছিল তাদের মধ্যে ছিল হচ্ছে জার্নালিস্ট ছিল, অত্যন্ত ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিজীবী টাইপের মানুষজন ছিল, লয়ার ছিল, এবং তারা প্রত্যেকেই এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। বাট তাদের মধ্যে বেশি সংখ্যক গেস্ট, তারা কিন্তু ডেথ পেনাল্টিকে ডিসঅ্যাপ্রুভ করেছিল। তারা বলেছিল যে ডেথ পেনাল্টি তারা মানে নেই। অর্থাৎ তাদের মতে ডেথ পেনাল্টি যেন একটা মরালিটির পরিচয় নয়, অর্থাৎ নীতিগত দিক থেকে এই জিনিসটা নাকি ঠিক নয়। তারা তারা ডিসঅ্যাপ্রুভ করেছিল। দে কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট। তাদের মতে এই ডেথ পেনাল্টি একদম আউট অফ ডেট একটা পানিশমেন্ট। ডেথ পেনাল্টি একটা ইমরাল পানিশমেন্ট, অর্থাৎ নীতিগত দিক থেকে একটা ভুল, মানে বিচার বিবেচনা করে মানুষকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ নীতিগত দিক থেকে খারাপ। কাউকে মেরে দেওয়া নৈতিক দিক থেকে ঠিক নয়। অর্থাৎ তুমি যাই ভুল করো না কেন, নৈতিক দিক থেকে তোমাকে হত্যা করার কোনো অধিকার গভর্নমেন্টের নেই। অ্যান্ড আনসুইটেবল ফর ক্রিশ্চিয়ান স্টেট, এবং খ্রিশ্চান যে রাজ্যগুলো রয়েছে তাদের কাছে এই ডেথ পানিশমেন্ট অনুপযুক্ত, সেটা উপযুক্ত নয়, অর্থাৎ তাদের তো ডেথ পানিশমেন্ট দেওয়া উচিতই নয়। In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. তাদের মধ্যে আবার কেউ কেউ ছিল, তারা কি বলল, যে ডেথ পেনাল্টিকে রিপ্লেস করা উচিত। কিসের মাধ্যমে রিপ্লেস করা উচিত? না, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, চিরকালের জন্য জেলে বন্দি করে দাও, চিরকালের জন্য জেলে আটকে রাখো, কিন্তু ডেথ পেনাল্টি দেওয়া চলবে না। ক্লিয়ার?
আই ডু নট এগ্রি উইথ ইউ, সেই দেয়ার হোস্ট দ্য ব্যাংক। গোটা পার্টিটাকে যে অর্গানাইজ করেছিল, যে থ্রো করেছিল, তাকে হোস্ট বলা হয়। তিনি ছিলেন হচ্ছেন ব্যাংকার। তিনি বললেন, আমি আপনাদের কথার সাথে একমত নই। আই হ্যাভ নট ট্রাইড ইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। তিনি বললেন, দেখুন, আমি কখনো ডেথ পেনাল্টি এক্সপিরিয়েন্স করিনি, ইভেন আমাকে কখনো লাইফ লং ইমপ্রিজনমেন্টও পেতে হয়নি। বাট ফর ওয়ান মে জাজ আ প্রায়োরি, the death penalty is more moral and more human than imprisonment for life. কিন্তু ব্যাংকার বলছেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো যে ডেথ পেনাল্টির মধ্যে নীতিগত দিক রয়েছে, কিন্তু লাইফ লং ইমপ্রিজনমেন্টের মধ্যে নীতিগত দিক নেই বললেই চলে। অর্থাৎ ব্যাংকারের মত অনুযায়ী ডেথ পেনাল্টি মরাল, অর্থাৎ নৈতিক দিক থেকে ভালো, আর লাইফ লং ইমপ্রিজনমেন্ট অনৈতিক। এটা হচ্ছে ব্যাংকারের মত অনুযায়ী। কিন্তু ব্যাংকার ছাড়া অন্যান্য যারা গেস্ট ছিল, তারা বলেছিল ডেথ পেনাল্টি হচ্ছে অনৈতিক, আহ, আর হচ্ছে লাইফ লং ইমপ্রিজনমেন্ট সেটা হচ্ছে নৈতিক। ঠিক আছে। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস ম্যান অ্যাট ওয়ান্স। ব্যাংকারের মত অনুযায়ী যদি কাউকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, অর্থাৎ ডেথ পেনাল্টি দেওয়া হয়, সেটা মানুষকে একবারে মেরে দেবে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি। কিন্তু চিরকাল জেলের মধ্যে বন্দি করে রাখলে সেটা তাকে ধীরে ধীরে তার ভেতর থেকে প্রাণটাকে বার করে নেবে। অর্থাৎ ডেথ পেনাল্টি হলে লোকটা একবারে কষ্ট পাবে, মরে যাবে। কিন্তু লাইফ লং যদি ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, লোকটা ধীরে ধীরে কষ্ট পেতে পেতে মরবে। সুতরাং ব্যাংকার বলছেন যে এইটা সম্পূর্ণভাবে অনৈতিক একটা ব্যাপার। Which executioner is the more human? He who kills you in few minutes, or he who drags the life out of you in the course of many years? তিনি এখন প্রশ্ন করছেন, বলছে যে এক্সিকিউশনার, অর্থাৎ যে মানুষকে হত্যা করে, অর্থাৎ তাকে যখন পানিশমেন্ট দেওয়া হয়, যে তাকে হত্যা করে তাকে এক্সিকিউশনার বলা হয়। বলছে কোন এক্সিকিউশনার সব থেকে বেশি মানবিক, যে তোমাকে কয়েক মুহূর্তের মধ্যে মেরে ফেলছে, না যে তোমাকে জেলের মধ্যে বন্দি রেখে ধীরে ধীরে টর্চার করে করে তোমার ভেতর থেকে পুরো প্রাণটাকে বার করে নিয়ে আসছে? বোথ আর ইকুয়ালি ইমোরাল, অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট। ওই গেস্টদের মধ্যে একজন গেস্ট ছিল, সে বলল এই দুটোই একদমই ইমোরাল। অর্থাৎ তিনি বলছেন ডেথ পেনাল্টি অনৈতিক, ইভেন লাইফ লং ইমপ্রিজনমেন্ট এটাও অনৈতিক, কোনোটাই উচিত নয়। For they both have the same object, to take away life. তাদের মত অনুযায়ী যদি তোমাকে ডেথ পেনাল্টি দেওয়া হয়, তুমি তো মরে যাচ্ছ। কিন্তু লাইফ লং ইমপ্রিজনমেন্ট যদি তোমাকে দেওয়া হয়, তখনও তুমি মরছো। কারণ দুটো ডেস্টিনেশন কিন্তু মৃত্যু। যেহেতু এটা তোমাকে মেরে ফেলছে, তো এইটার মধ্যে কোনোটাই উপযুক্ত নয়। দ্য স্টেট ইজ নট গড। স্টেট কিন্তু ভগবান নয়। It has not the right to take away what it cannot restore when it wants to. ল অ্যান্ড অর্ডার, গভর্নমেন্ট, স্টেট সে ভগবান নয়। স্টেট যখন তোমাকে জীবন দান করতে পারবে না, তখন স্টেটের সেই অধিকার নেই যে সে তোমার কাছ থেকে জীবনটা নিয়ে নেবে। অ্যামং দ্য গেস্ট ওয়াজ আ ইয়াং লয়ার, আ ইয়াং ম্যান অফ 5 and 20। এই গেস্টদের মধ্যে একজন লয়ার ছিলেন, অল্প বয়সী একজন লয়ার ছিলেন। তার বয়স অ্যারাউন্ড 25 বছর মতো হবে। When he was asked his opinion, he said, যখন লয়ারকে জিজ্ঞাসা করা হলো যে আপনার মতামত কি, তখন লয়ার বলে উঠল, তার মতে দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল। তার মতে ডেথ সেন্টেন্স বলো আর লাইফ লং ইমপ্রিজনমেন্ট, এই দুটোই হচ্ছে অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। তো লয়ার কি বললো? লয়ার বলছে যে ডেথ সেন্টেন্স আর লাইফ সেন্টেন্স, অর্থাৎ লাইফ লং ইমপ্রিজনমেন্ট, এই দুটোই হচ্ছে অনৈতিক। কিন্তু লয়ারকে যদি বলা হয় যে আপনাকে দুটোর মধ্যে একটা চুজ তো করতেই হবে, তখন তিনি বলছেন আমি ডেথ পেনাল্টিকে চুজ করব না, রাদার দেন আমি লাইফ লং ইমপ্রিজনমেন্টকে চুজ করব। তার কারণ কি?
টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল। তিনি বলছেন কোনো রকমে বেঁচে থাকার থেকে একেবারে না থাকা অনেক ভালো। অ্যাটলিস্ট তিনি অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল। তিনি বলছেন যে যে কোনো রকম ভাবে বেঁচে থাকা সেটা ঠিক আছে। তিনি সাপোর্ট করছেন যে কোনো রকমে হোক আমি বেঁচে থাকি, কারণ লাইফ লং ইমপ্রিজনমেন্টে তিনি বেঁচে থাকবেন। কিন্তু যখন তাকে মেরে দেওয়া হচ্ছে তিনি একবারে মরে যাচ্ছেন। তিনি বলছেন একবারে মরে যাওয়ার থেকে যে কোনো রকমে বেঁচে থাকাটা অনেক বেটার। আর লাইভলি ডিসকাশন রোজ, এইভাবেই একটা লাইভলি অর্থাৎ প্রাণবন্তকর আলোচনা শুরু হলো। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার and more nervous in those days was suddenly carried away by excitement. ব্যাংকারের বয়স তখন ছিল অল্প, তার মধ্যে ছিল অনেক উত্তেজনা। তিনি হঠাৎ করে একটু আবেগে ভেসে গেলেন, গিয়ে বলতে শুরু করলেন, হি স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফার্স্ট অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান। তিনি হাতটাকে মুঠো করলেন, নিয়ে টেবিলের মধ্যে জোরে একটা বাড়ি মারলেন। আঘাত করে তিনি চিৎকার করে ওই লয়ারের উদ্দেশ্যে বললেন, ইট ইজ নট ট্রু, আই উইল বেট ইউ 2 মিলিয়ন ইউ উড স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 ইয়ার্স। তিনি বললেন আপনি যেটা বলছেন সেটা সত্যি নয়। অর্থাৎ ব্যাংকার এই কথাটা কাকে বলছে? লয়ারকে বলছে। বলছে আপনি যেটা বলছেন সেটা সত্যি নয়, আমি আপনার সঙ্গে 2 মিলিয়ন রুবেলসের বাজি ধরলাম যে আপনি সলিটারি কনফাইনমেন্টে 5 বছরের বেশি থাকতে পারবেন না। অর্থাৎ তাকে নির্জন কারাবাসে থাকতে হবে 5 বছরের জন্য। তিনি বেট করছেন, তিনি বলছেন আপনি 5 বছরের বেশি নির্জন কারাবাসে থাকতে পারবেন না। যদি আপনি থাকতে পারেন তাহলে আমি আপনাকে 2 মিলিয়ন রুবেলস দেব। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, সেড দ্য ইয়াং ম্যান। তখন ইয়াং ম্যান অর্থাৎ লয়ার সে বলল, আপনি যদি মন থেকে সত্যি কথায় বলে থাকেন যে আমি যদি 5 বছর থাকি আপনি আমাকে 2 মিলিয়ন রুবেলস দেবেন, আই উইল টেক দ্য বেট। আমি আপনার বেটটাতে রাজি হচ্ছি। বাট আই উড স্টে নট 5 but 15 years। কিন্তু আমি 5 বছর থাকবো না, আমি 15 বছর থাকবো। 15, 15 বছর থাকবেন? ডান, ক্যারেট ক্রাইড দ্য ব্যাংকার। ব্যাংকার চিৎকার করে বললেন 15 বছর থাকবেন, ঠিক আছে। জেন্টলম্যান, আই স্টেক 2 মিলিয়ন্স। বলছে জেন্টলম্যান, আমি 2 মিলিয়নের বাজি ধরলাম। এগ্রিড, ইউ স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, সেড দ্য ইয়াং ম্যান। ইয়াং ম্যান বললো রাজি, আপনি 2 মিলিয়নের বাজি ধরলেন আর আমি আমার ফ্রিডম, আমার স্বাধীনতার বাজি রাখলাম। এটা ওই লয়ারটা বললো। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট। একটা ওয়াইল্ড মানে অর্থবিহীন একটা বেট কার্যকর করা হলো। দ্য ব্যাংকার, স্পয়েলড অ্যান্ড frivolous with millions beyond his reckoning, was delighted at the bet. এই ব্যাংকার যিনি ছিলেন তিনি একজন স্পয়েলড ব্র্যাট ছিলেন, অর্থাৎ যিনি লাক্সারিয়াস লাইফ লিড করতে খুব পছন্দ করতেন এবং খুব ফ্রিভলিয়াস ছিলেন, অর্থাৎ খুব আবেগে ভেসে কথা বলতেন। মানে কোনো কিছুর যে প্রফিট কি আছে লস আছে এই সব বিষয় তিনি একদমই ভাবতেন না, যখন যেটা মনে হতো তখন সেই কাজটা করে ফেলতেন। এরকম একটা ক্যারেক্টারের মানুষ ছিলেন তিনি। আর তার কাছে ছিল কোটি কোটি টাকা, মিলিয়ন্স অফ রুবেলস তার কাছে ছিল। তিনি এই যে বেটটা ধরলেন, এই বেটে তিনি খুব আনন্দিত হলেন। অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান অ্যান্ড সাইড। যখন তারা ডিনার করতে বসলো তখন তিনি ওই ইয়াং ম্যানকে একটু টোন টিটকারি করলেন, করে তাকে কি বলছেন, তাকে নিয়ে একটু মজা মজা করলেন। মজা করে কি বলছেন, থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম। ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন, সময় কিন্তু এখনো আছে। টু মি 2 মিলিয়ন্স আর ট্রিপল, বাট ইউ আর লুজিং 3 or 4। ভালো করে দেখবে, 3 or 4 অফ বেস্ট ইয়ার্স অফ ইয়োর লাইফ। তিনি বলছেন দেখুন আমার কাছে 2 মিলিয়ন একটা ট্রিপল, অর্থাৎ খুব তুচ্ছ খুব ক্ষুদ্র একটা ব্যাপার, কিন্তু আপনি কিন্তু আপনার জীবন থেকে 3-4টে ভালো ভালো বছর হারিয়ে ফেলবেন। আই সে 3 or 4 বিকজ ইউ ওয়ন্ট স্টে লঙ্গার। ব্যাংকার বলছেন আমি আপনাকে 3-4 বছর বললাম তার কারণ আপনি তার বেশি থাকতে পারবেন না। Don't forget either, you unhappy man, that voluntary confinement
is a great deal harder to bear than compulsory. তিনি বলছেন যে এটা ভুলে যাবেন না। আপনি একজন, তাকে মানে ব্যাংকারকে ইন্ডিকেট করে বলছে, আপনি একজন আনহাবি মানুষ, যে ভলেন্টিয়ারি কনফাইনমেন্ট অর্থাৎ নিজের ইচ্ছায় জেলে যাওয়া খুব কঠিন ব্যাপার। অর্থাৎ ধরো তোমাকে নিজের ইচ্ছাতে তুমি জেলে থাকলে, অর্থাৎ তোমার কাছে একটা সুযোগ আছে, যখন তুমি চাইবে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এই বিষয়টা কিন্তু খুব টাফ, যে নিজের মনকে আটকে রেখে সব কষ্টকে সহ্য করে নিজের ইচ্ছাতে জেলের মধ্যে বন্দি থাকা 15 বছরের জন্য। ঠিক উল্টো দিকে কেউ কোনো সত্যিকারেই কোনো দোষ করেছে যার জন্য তাকে 15 বছরের জন্য কারাবাস দেওয়া হয়েছে, যেখানে সে বাধ্যতামূলক ভাবে তাকে সেখানেই থাকতে হবে। এইটা কিন্তু অনেকটা ইজি। অর্থাৎ নিজের ইচ্ছাতে সলিটারি কনফাইনমেন্টে যাওয়া অনেক কঠিন, কিন্তু বাধ্যতামূলকভাবে কনফাইনমেন্টে থাকা অনেকটাই সহজ। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. কি বলছে? কারণ যখন তুমি জেলের মধ্যে রয়েছো নিজের ইচ্ছাতে, তখন তোমার কাছে একটা সুযোগ রয়েছে। অর্থাৎ তুমি যখন চাইবে তখন সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, এটা তোমার অধিকার। যেটা একটা প্রিজনারকে, তার যে প্রিজন লাইফ, নিজের ইচ্ছাতে প্রিজনে থাকার যে লাইফ, সেইটাকে কিন্তু পয়জন করে দেয়। আই এম সরি ফর ইউ, তোমার জন্য আমি খুব দুঃখিত অনুভব করছি। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ ফ্রো রিমেম্বার্ড অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ। এখন যখন ব্যাংকারের বয়স হয়ে গেছে 15 বছর পরে, তিনি এখন পাইচারি করছেন। তার সেই 15 বছর আগেকার কথা সম্পূর্ণ তার মনে পড়ছে। তিনি নিজেকে প্রশ্ন করলেন, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেড? আজ থেকে 15 বছর আগে আমি এই বেডটা কেন ধরেছিলাম? এই বেডটার উদ্দেশ্য কি ছিল? What is the good of that man's losing 15 years of his life and might throwing away 2 millions? একজন মানুষ যে তার জীবনের 15টা বছর নষ্ট করে ফেললো, আর আমি আজকে দাঁড়িয়ে 2 মিলিয়ন্স তাকে দিয়ে দেবো, নষ্ট করব। অর্থাৎ সেই লোকটা নষ্ট করলো 15 বছর, আর আজকের দিনে দাঁড়িয়ে আমাকে 2 মিলিয়ন রুবলস খরচা করতে হবে। এই দুটোর অর্থ কি? এটার কি আদেও কোনো উপযুক্ত বিষয় হলো? Can it prove that the death penalty is better or worse than imprisonment for life? আচ্ছা, আমরা যে বেটটা করলাম এটা কি প্রমাণ করলো যে ডেথ পেনাল্টি লাইফ লং ইমপ্রিজনমেন্টের থেকে বেটার? তা তো প্রমাণ করলো না। অর্থাৎ এই বেটটা সম্পূর্ণ অর্থহীন, একটা মিনিংলেস আইডিয়া ছিল। নো, নো, ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। তিনি এখন ফিল করতে পারছেন যে এই সম্পূর্ণ বিষয়টা একটা অবাস্তব, অর্থহীন একটা ধারণা ছিল। To my part, it was a caprice of a pampered man, and on his part, simple greed for money. তিনি এখন অনুভব করছেন যে আমি একজন লাক্সারিয়াস মানুষ ছিলাম, আমি বিচ্ছিরিভাবে পয়সা নষ্ট করেছি। এখন আমার কাছে, আমার মতো একজন প্রচুর পয়সাওয়ালা মানুষ, যে লাক্সারিতে টাকা পয়সা নষ্ট করতে অভ্যস্ত ছিল, সেটা তিনি আবেগের বশবর্তী হয়ে এই বেডটা ধরেছিলেন। এবং ওই যে লয়ার ছিল, তার ছিল গ্রিড, লোভ। সেই লোভে পড়ে সে তার 15টা বছর, জীবনের 15টা বছরকে সে নষ্ট করেছে কনফাইনমেন্টে থেকে। দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং। তারপর মনে পড়ে গেল সেই সন্ধেবেলা কি ঘটেছিল। It was decided that the young man should spend the 15 years of his captivity under the strict supervision in one of the lodges in the banker's garden. ব্যাংকারের বাগানে অনেকগুলো লজের ছবি দেওয়া আছে। ব্যাংকারের বাগানে অনেকগুলো লজ ছিল। সেই লজের মধ্যে একটা লজের একটা ঘরের মধ্যে তাকে স্ট্রিক্ট সুপারভিশনে থাকতে হবে, অর্থাৎ কঠোর নজরবন্দির মধ্যে তাকে থাকতে হবে 15 বছর। It was agreed that 15 years he should not be free to cross the threshold of the lodge. এটা ওরা দুজনেই রাজি হলো যে 15 বছরের মধ্যে সে ওই যে ঘরের মধ্যে তাকে বন্দি করে রাখা হবে, সেই ঘর থেকে, ঘরের যে থ্রেশহোল্ড অর্থাৎ দোরগোড়া যাকে বলা হয় বা প্রবেশ স্থান যাকে বলা হয়, সেই জায়গাটাকে সে 15 বছরের মধ্যে ক্রস করতে পারবে না।
to see human beings, to hear human voice, or to receive letters or newspapers. কোনো মানুষকে দেখতে পাবে না, কোনো মানুষের গলার আওয়াজ শুনতে পাবে না, ইভেন কারুর কাছ থেকে কোনো লেটার্স পাবে না, কোনো নিউজ পেপার পাবে না। হি ওয়াজ অ্যালাউড, তাকে অ্যালাউ করা হয়েছিল কি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তাকে দেওয়া হবে, একটা পিয়ানো দেওয়া হয়েছিল, বুকস দেওয়া হয়েছিল, অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, এবং তাকে লেটার্স লিখতে দেওয়া হয়েছিল, অর্থাৎ সে লেটার্স লিখতে পারবে, বাট তার কোনো উত্তর সে পাবে না। আনলিমিটেড ওয়াইন পাবে আর আনলিমিটেড স্মোক পাবে। এর একটা মাইন্ড ম্যাপ আমি বানিয়ে দিয়েছি, এর সঙ্গে আমি শেয়ার করে দেবো, ওরা দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। যখন আমি এর সেকেন্ড পার্ট বানাবো তখন মাইন্ড ম্যাপটা দিয়ে পড়িয়ে দেবো। অর্থাৎ আরেকবার দেখি আমরা, সে কি কি পাবে না, তাকে 15 বছর সেখানে থাকতে হবে, বাড়ির যে মানে ওই ঘরটার যে থ্রেশহোল্ড সেইটাকে সে 15 বছর ক্রস করতে পারবে না, কোনো মানুষকে দেখতে পাবে না, কোনো মানুষের আওয়াজ শুনতে পাবে না, কোনো লেটার্স পাবে না, কোনো নিউজ পেপার পাবে না। এবার তাকে কি কি অ্যালাউ করা হবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ একটা পিয়ানো, পিয়ানো অ্যালাউ করা হয়েছিল, বুকস বই অ্যালাউ করা হয়েছিল, সে চিঠি লিখতে পারবে, ওয়াইন খেতে পারবে যত ইচ্ছা, আর স্মোক করতে পারবে। By the term of the agreement, the only relations he could have with the outer world were by a little window made purposely for that object. এই কাজটাকে ক্যারি আউট করবার জন্য পারপাসফুলি, অর্থাৎ একটা মানে বিষয়টাকে উদ্দেশ্য পূরণ করার জন্য ঘরের মধ্যে একটা ছোট্ট জানলা দেওয়া হয়েছিল। বাইরের জগতের সঙ্গে তার একটাই মাত্র সম্পর্ক রাখার জায়গা রয়েছে, সেটা হচ্ছে বাইরের জানলাটা। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে যা চায় তাই পাবে, বুকস পাবে, মিউজিক পাবে, ওয়াইন পাবে, অ্যান্ড সো অন, ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার। একটা অর্ডার লেখার মাধ্যমে যত বই চায় পাবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাবে, ওয়াইন, স্মোক, যা কিছু চায়, হি উড গেট এভরিথিং, বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, শুধুমাত্র জানলা দিয়েই পাবে। এই কারণেই জানলাটা তৈরি করা হয়েছিল। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল, এভরি ট্রিফল দ্যাট would মেক হিজ imprisonment স্ট্রিক্টলি সলিটারি। এই এগ্রিমেন্টের মধ্যে ছোট ছোট বিষয়কে উল্লেখ করা ছিল, বিষয়গুলোকে এত মানে পুঙ্খানুপুঙ্খভাবে ডিসক্রাইব করা ছিল, যেটা সেই লয়ারের যে বন্দি জীবন তাকে সম্পূর্ণ এক্সট্রিম আইসোলেশনের মধ্যে রাখবে, অর্থাৎ তাকে সম্পূর্ণভাবে নিঃসঙ্গ করে তুলবে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years, এবং সেই লয়ারকে ওই ঘরের মধ্যে 15 বছরের জন্য বন্দি করে রাখবে। beginning from 12 o'clock of November 1870, 1870 সালে নভেম্বর মাসের 14 তারিখে ঠিক 12টার সময় এই এগ্রিমেন্টটা করা হয়েছিল, এবং লয়ারকে ঘরের মধ্যে 15 ইয়ার্সের জন্য সলিটারি কনফাইনমেন্টে রেখে দেওয়া হয়েছিল। এখন এই এগ্রিমেন্টটা ব্রেক কখন হবে, এন্ডিং অ্যাট 12 o'clock অফ নভেম্বর 1885, 1885 সালে 14 নভেম্বর ঠিক 12টার সময় এই এগ্রিমেন্টটা ব্রেক হবে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্পট অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশন, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, রিলিজ দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 millions। যদি এই লয়ার 2 মিনিট আগে, অর্থাৎ 15 বছর পূর্ণ হওয়ার মাত্র 2 মিনিট আগেও যদি সে এই ঘর থেকে বেরিয়ে যায়, তাহলে ব্যাংকারকে এই 2 মিলিয়ন রুবেলস দিতে হবে না। ঠিক আছে, আজকের ক্লাসে এতটাই থাকলো, নেক্সট হচ্ছে পরের ভিডিওতে বাকিটা দেবো। ক্লিয়ার? এর সঙ্গে আমি মাইন্ড ম্যাপ শেয়ার করে দেবো, পড়তে সুবিধা হবে। থ্যাংক ইউ।